আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নপূর্ণা আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকালের ভিডিওতে আমরা বলেছিলাম চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাবে বিপদে পড়েছে বাংলাদেশ। তার একদিনের মধ্যে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলনে কথার বাণে বুঝিয়ে দিলেন বাংলাদেশকে নিয়ে পরাশক্তিগুলোর মধ্যে কি পরিমাণ দড়ি টানাটানি শুরু হয়ে গেছে। কূটনৈতিক স্বাভাবিক ধারার বাইরে গিয়ে চীনের রাষ্ট্রদূত 2রা জুলাই ঢাকায় সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ চীন মেনে নেবে না। চীনা রাষ্ট্রদূতের এমন বক্তব্য নিয়ে ঢাকার বারিধারার কূটনৈতিক পাড়া বেশ সরগরম হয়ে উঠেছে, আলোচনা বেশ জমে উঠেছে। প্রশ্ন হলো, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ব্যাপারে চীনের রাষ্ট্রদূত কাকে ইঙ্গিত করেছেন? সেটি কি মার্কিন যুক্তরাষ্ট্র, নাকি ভারত, নাকি কোয়াড কিংবা ন্যাটোভুক্ত শক্তিশালী কিছু দেশ? আবার প্রশ্ন উঠেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপ আছে, সেটি চীনা রাষ্ট্রদূতের এভাবে প্রকাশ্যে বলা বাংলাদেশের জন্য কি অস্বস্তিকর এবং মর্যাদা হানিকর নয়? কূটনৈতিক পাড়ার জোর আলোচনা হলো, গত জানুয়ারিতে বাংলাদেশে যোগ দেওয়ার পর থেকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন প্রকাশ্যে বলেছেন বাংলাদেশ যদি চীনের সাথে সামরিক সখ্যতায় যায় তাহলে বাংলাদেশের ঝুঁকি আছে। আর নির্বাচনের 3 দিন আগে ইউনূস সরকার যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে তাতেও স্পষ্ট বলা আছে চীন ও রাশিয়ার মতো দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনার আগে বাংলাদেশকে মার্কিন নিষেধাজ্ঞার কথা ভাবতে হবে। এমন পরিস্থিতিতে তারেক রহমানের সরকার কিভাবে চীনের সাথে 2+2 সংলাপের নামে সামরিক তৎপরতা শুরু করবে? কিভাবে ইউনূসের নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী জে-10 ফাইটার বিমান চীন থেকে কিনবে? বাংলাদেশে চীনের ড্রোন কারখানা চালু করবে কিভাবে? বঙ্গোপসাগরকে ঘিরে একযোগে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, কোয়াড ও ন্যাটোভুক্ত দেশগুলোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে চীনের বহুল কাঙ্ক্ষিত অর্থনৈতিক করিডোরের প্রস্তাবে কিভাবে সায় দিবে বাংলাদেশ? কূটনৈতিক পাড়ার সূত্রগুলো বলছে, গত 6 মাসের মধ্যে চীনের রাষ্ট্রদূত দুইবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারে বক্তব্য দিলেন। চীনের রাষ্ট্রদূতের এমন বক্তব্যের পর বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক ও পরাশক্তিগুলোর ভূ রাজনীতি নতুন মাত্রা পেল। প্রশ্ন হলো, চীনের রাষ্ট্রদূতের এমন সরাসরি আক্রমণের পর পরাশক্তিদের ছায়াযুদ্ধের মাঝে বাংলাদেশ স্ট্র্যাটেজিক হেজিং বা কৌশলগত ভারসাম্য রক্ষা করবে কিভাবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের কোন সরকার প্রধান চীন সফর করে দেশে ফিরলে ঢাকায় চীনের রাষ্ট্রদূত প্রেস কনফারেন্সের আয়োজন করে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের 8 থেকে 10 জুলাই বেইজিং এ একটি সংক্ষিপ্ত ও অত্যন্ত আলোচিত সরকারি সফর করেছিলেন। সেই সফরে 7 ঘোষণাপত্র ও 21টি সমঝোতা স্মারক সই হয়েছিল। সফরটি শেষ হওয়ার পরপরই ঢাকায় নিযুক্ত বর্তমান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনা দূতাবাসে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। একই ধারায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর শেষেও চায়না রাষ্ট্রদূত 2রা জুলাই ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন। রাষ্ট্রদূত সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীন, মিয়ানমার ও বাংলাদেশের অর্থনৈতিক করিডোর, তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা এবং এসব প্রকল্প নিয়ে অন্য দেশগুলো কি ভাবছে সে সম্পর্কে চীনা সরকারের অবস্থান তুলে ধরেন। চীনা রাষ্ট্রদূত বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ চীন মেনে নেবে না। রাষ্ট্রদূতের এমন বক্তব্যের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কে হস্তক্ষেপ করছে? যদিও চীনা রাষ্ট্রদূত কোন দেশের নাম সরাসরি বলেননি, কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসের একটি ঘটনায় চীনার দূতাবাস সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের কথা বলেছেন। বিশেষজ্ঞরা মনে করেন কূটনৈতিক পরিমণ্ডলে এই মন্তব্যকে কেবল একটি সাধারণ বক্তব্য হিসেবে দেখার সুযোগ নেই। দর্শক, গত বছরের 2রা সেপ্টেম্বর বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসনকে মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদন পাওয়ার জন্য গত বছরের 23 অক্টোবর শুনানিতে এক প্রশ্নের জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেছিলেন ঢাকায় গিয়ে প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়ার ঝুঁকির বিষয়টি বাংলাদেশের কাছে স্পষ্টভাবে তুলে ধরবেন তিনি।
ঢাকায় কর্মস্থলে যোগ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন চলতি বছরের 21শে জানুয়ারি। তখন তিনি সাংবাদিকদের স্পষ্ট জানিয়েছিলেন, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ততায় ঝুঁকির যে বিষয়টি রয়েছে তা তিনি স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকারের কাছে তুলে ধরবেন। রাগঢাক না রেখেই বলেছিলেন, সামরিক ও প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে চীনের সাথে বাংলাদেশের মাখামাখি খুব বেশি পছন্দ নয় আমেরিকার। ব্রেন ক্রিস্টেনসেনের এমন খোলামেলা কথাবার্তা তখন একেবারেই ভালোভাবে নেয়নি ঢাকার চায়না দূতাবাস। পরদিন অর্থাৎ চলতি বছরের 22শে জানুয়ারি ঢাকার গণমাধ্যমগুলোতে লিখিত বার্তা পাঠায় চায়না দূতাবাসের মুখপাত্র। তখন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, চীনের সঙ্গে কিছু ক্ষেত্রে যুক্ততার ঝুঁকি নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছে ঢাকায় চীনা দূতাবাস। চীন দূতাবাসের মুখপাত্র বলেছেন, এমন মন্তব্যে ভুল শুদ্ধ গুলিয়ে ফেলা হয়েছে, আর এর পিছনে স্পষ্টভাবেই অসৎ উদ্দেশ্য রয়েছে। চীনের মুখপাত্র তখন আরো বলেছিলেন, চীন ও বাংলাদেশের সহযোগিতা দুই দেশ ও তাদের জনগণের বিষয়। এখানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কিংবা আঙুল তোলার কোনো সুযোগ নেই। চীন যুক্তরাষ্ট্রকে তাদের দায়িত্ব সম্পর্কে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছিল। পাশাপাশি বাংলাদেশের স্থিতিশীলতা ও আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতার পক্ষে সহায়ক এমন কর্মকাণ্ডে বেশি মনোযোগ দেওয়ার তাগিদ দিয়েছিল। এই ঘটনার 1 মাসের মধ্যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসে। নির্বাচনের 3 দিন আগে তড়ি ঘড়ি করে ইউনূসের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের শত শর্তের বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। মার্কিন সরকারের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো কাজে একেবারে শেকল পরিয়ে দেওয়া হয় এই চুক্তির মাধ্যমে। আর এই চুক্তি সম্পাদনের আগে মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশের বিএনপি ও জামাত ইসলামীর সাথে বৈঠক করেছিলেন। ফলে বিএনপি ক্ষমতায় এসে এই চুক্তির বাইরে যাওয়ার মতো কিছুই করতে পারেনি। এই চুক্তির কারণে বাংলাদেশ কতটা আটকে পড়েছে তা বোঝা যাচ্ছে ডেইলি স্টার এক রিপোর্ট থেকে, যেখানে বলা হচ্ছে এই চুক্তির শর্ত পূরণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের গম টন প্রতি $24 বেশি দিয়ে কিনছে বাংলাদেশ। এমনকি চুক্তিটি নিয়ে সংসদীয় সরকারি দলের কোনো সদস্যকে আলোচনা পর্যন্ত করতে দেখা যায়নি। বিশ্লেষকরা মনে করেন, তারেক রহমানের চীন সফরের পর তিস্তা প্রকল্প, অর্থনৈতিক করিডোর এবং চীনের সাথে সামরিক সম্পর্কের জন্য 2+2 সংলাপ নিয়ে বেশি আলোচনা হচ্ছে। কিন্তু বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত বাণিজ্য চুক্তির 4 নম্বর ধারায় বলা হয়েছে, বাংলাদেশ যদি এমন কোনো দেশের বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করে যারা বাজার মূল্যের থেকে কমে পণ্য বিক্রি করে কিংবা যারা দেশটির ভাষায় অপ্রচলিত বাজার হিসেবে স্বীকৃত, তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে পারবে। এছাড়া যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে বাংলাদেশকে তা মেনে চলতে হবে এবং সে অনুযায়ী রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর করতে হবে। এই ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় বাড়ানোর চেষ্টা করবে এবং নির্দিষ্ট কিছু দেশ, যা মূলত চীন ও রাশিয়াকে নির্দেশ করে, তাদের কাছ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় সীমিত করবে। প্রশ্ন হলো, এই চুক্তির পর বাংলাদেশ কি আদৌ চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনতে পারবে? গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পরবর্তী সরকারকে চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স সিস্টেম গ্রহণের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে দেশটি। অথচ তার অনেক আগে 2025 সালের 7 অক্টোবর বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছিল, ইউনূস সরকার চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, ইউনূস সরকার আমলে ভারত সীমান্তের কাছাকাছি একটি ড্রোন কারখানা স্থাপনের জন্য বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করেছে চীন। কিন্তু তারেক রহমানের সফরে যুদ্ধ বিমান কিংবা অন্য কোনো সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে চীনের সাথে কোনো চুক্তি হয়নি। চীনের রাষ্ট্রদূত বৃহস্পতিবার যে বক্তব্য দিয়েছেন তাতে নাম উচ্চারণ না করলেও তার কথায় বোঝা যায় মার্কিন এই চুক্তির দিকেই তিনি ইঙ্গিত করেছেন। চীনের রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশ বর্তমানে যেসব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা চীন বুঝতে পারে
এই কারণে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় চীনের অবস্থান স্পষ্ট এবং বাংলাদেশকে এই বিষয়ে সমর্থন দেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, মার্কিন এমন শর্তের বেড়াজালের মধ্যে যেখানে মার্কিন রাষ্ট্রদূত প্রকাশ্যে বলেছেন চীনের সাথে সামরিক সখ্যতার মার্কিন আপত্তি আছে, সেখানে চীন ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে চীনের প্রস্তাব অনুযায়ী 2+2 সংলাপ প্রক্রিয়া চালু হবে কিভাবে? যদি চালু হয়ও তাহলে এই সিদ্ধান্তগুলো আলোর মুখ কি দেখবে? যদিও বিশ্লেষকরা মনে করেন এই 2+2 সংলাপ স্পষ্টতই ওয়াশিংটনের এআরটি চুক্তির আর্টিকেল 4 এর প্রতি বেইজিং এর এক প্রচ্ছন্ন কিন্তু অত্যন্ত শক্তিশালী সামরিক জবাব। তবে সংবাদ সম্মেলনে সামরিক সরঞ্জাম বিষয়ক প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বেশ কৌশলী ছিলেন। বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও ইতিবাচক অগ্রগতির কথা জানালেও তিনি সম্ভাব্য কোন নির্দিষ্ট প্রতিরক্ষা সরঞ্জাম বা সামরিক ক্রয় নিয়ে এই মুহূর্তে মন্তব্য করতে রাজি হননি। শুধু সামরিক বিষয় নয়, তারেক রহমানের এই চীন সফরকে ঘিরে আরো দুটি বিষয় বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে। তার একটি হলো তিস্তা প্রকল্প। যদিও প্রকল্পটি পুরানো, তারপরও বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থায় এই প্রকল্পকে ঘিরে ভারতের অস্বস্তির কথা বেশি আলোচিত হচ্ছে। যদিও বাংলাদেশের চাওয়া এই প্রকল্পে চীনের অর্থায়ন, কিন্তু চীন আপাতত কারিগরি সহায়তা দেওয়ার কথা বলেছে। এই প্রকল্প নিয়ে চীনের চেয়ে যে বাংলাদেশের আগ্রহ বেশি, সেটিও চীনের রাষ্ট্রদূতের কথা পরিষ্কার। রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন, বাংলাদেশের অনুরোধের ভিত্তিতেই চীন এই প্রকল্পে কাজ করতে আগ্রহী, এছাড়া অন্য কিছু বেজিং এর বিবেচনার বিষয় নয়। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, তিস্তানি বিশেষজ্ঞরা বলেছেন ভারতের এ নিয়ে কিছুটা উদ্বেগ আছে, আবার অনেকে বলছেন উজান থেকে ভারত পানি না ছাড়লে এটি ফলপ্রসূ হবে কিনা এ নিয়েও উদ্বেগ আছে। এর জবাবে রাষ্ট্রদূত বলেন, এটা নিয়ে অন্য উপাদানের কথা বলছেন, এটা চীনের বিবেচনার বিষয় নয়। বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী চীন এগিয়ে এসেছে। তারেক রহমানের সফরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোর বা BCIM গড়ার একটি প্রস্তাব দিয়েছেন। এটি নিয়ে যে চীন বেশ সিরিয়াস, সেটিও বোঝা গেছে রাষ্ট্রদূতের কথায়। তিনি বলেছেন, অন্য দেশের ব্যাপারে তারা খোলা মন নিয়ে আছেন, তারা যদি তৈরি থাকে তবে চীন তাদের যুক্ত করতে তৈরি আছে। এখানে সাংবাদিকরা ভারতের যুক্ত হওয়ার বিষয়ে রাষ্ট্রদূতকে প্রশ্ন করেছিলেন। দর্শক, ভারত এই করিডোরের সাথে একসময় যুক্ত ছিল, পরে দেশটি সরে যাওয়ার কারণে এই করিডোরটি আর আলোর মুখ দেখেনি। গতকালের ভিডিওতে আমরা এ নিয়ে বিস্তারিত বলেছিলাম। কূটনৈতিক সূত্রগুলো বলছে, চীনের সাথে সামরিক সম্পর্ক এবং করিডোর স্থাপন নিয়ে শুধু যুক্তরাষ্ট্রই নয়, কোয়াডভুক্ত এবং ন্যাটোভুক্ত দেশগুলোর আপত্তি আছে। তারেক রহমান চীন সফরে যাওয়ার দিনই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করে বিষয়টি তারা জানিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন, বাইডেনের আমলে গণতন্ত্র, নির্বাচন এবং মানবাধিকার এসব বিষয়ে বাংলাদেশের উপর চাপ দিতে আমেরিকা এমনকি কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু বর্তমান ট্রাম্প প্রশাসনের আমলে সেটি পরিণত হয়েছে বাণিজ্যিক নিষেধাজ্ঞার ভিত্তিতে। এমন পরিস্থিতিতে তারেক রহমানের চীন সফর এবং সেটিকে ঘিরে চীনার রাষ্ট্রদূতের কঠোর মন্তব্য স্পষ্টতই বোঝা যাচ্ছে বাংলাদেশকে ঘিরে পরাশক্তিগুলোর দড়ি টানাটানির গতি বেশ বেড়েছে। এমন পরিস্থিতিতে ছায়াযুদ্ধের মাঝখানে পড়ে বাংলাদেশ ঠিক কোন দিকে ঝুঁকবে বা কিভাবে পরিস্থিতি সামাল দিবে সেটি এখনো পরিষ্কার নয়। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, নানা কারণে এশিয়ার রাজনীতি জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। এশিয়ার মধ্যে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, মার্কিন যুক্তরাষ্ট্রের নৈতিক পরাজয়, সামরিক পরাজয় এবং আফগানিস্তানে আবার নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা বৃদ্ধি এবং বঙ্গোপসাগর নিয়ে ভারত, পাকিস্তান, চীন এবং আমেরিকা, তাদের মধ্যে যেটিকে বলা হয় রীতিমতো কামড়াকামড়ি। এই যে বিরোধ, এই বিরোধের সঙ্গে তেল বাণিজ্য, তারপর সামগ্রিক আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনীতি যেটিকে বলা হয়,
এটা যেভাবে জড়িত, আবার একই সঙ্গে আঞ্চলিক আধিপত্য বিস্তার করার জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো তাদের সর্বশক্তি নিয়োগ করে চলেছে দক্ষিণ পূর্ব এশিয়াতে, অর্থাৎ এশিয়ার বাইরে গিয়ে আবার দক্ষিণ পূর্ব এশিয়াতে। তো দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ভারত একটি পরাশক্তি, পাকিস্তানও মানে পারমাণবিক শক্তি মানে পরাশক্তি, কিন্তু পাকিস্তানে চীন, আমেরিকা এবং রাশিয়া তিনটি রাষ্ট্রই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে। আবার প্রতিবেশী রূপে পাকিস্তান তার নিকটতম প্রতিবেশী আফগানিস্তান তার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে। নিজ দেশের মধ্যে বহু বিচ্ছিন্নতাবাদী গ্রুপ দাঁড়িয়ে গেছে, বিশেষ করে বেলুচিস্তান স্থানে। অন্যদিকে সেনাবাহিনীর সঙ্গে এখন সরকারের যে সম্পর্ক, এটি বলতে গেলে সেনাপ্রধান ওসিম মনির তার যে একটা পাপেট, সেই পাপেট রূপে বর্তমান নওয়াজ শরীফ বসে আছেন। তিনি দৈনিক 10 বার আল্লাহর নাম নিলে কয়বার ওসিম মনিরের নাম নেন এটা আমরা বলতে পারবো না। এখন সেই পাকিস্তানের সঙ্গে ভারতের দাকুমের সম্পর্ক, এবং আজকে দেখলাম যে পাকিস্তানের একজন মন্ত্রী রীতিমতো ভারতের সঙ্গে যে ভাষায় কথা বলছে, রীতিমতো যুদ্ধের উস্কানি, এবং এই কাজটি মূলত চীন এবং আমেরিকা যুগপৎভাবে পাকিস্তানে এই উন্মাদনা তৈরি করে চলছে। আজকের খবর মানে 30শে জুন সন্ধেবেলার খবর, একটি সীমান্ত দিয়ে চীনের বাহিনী ঢুকে পড়েছে ভারতের অভ্যন্তরে, এবং ভারতের বিশাল এলাকা, পার্বত্য এলাকা তারা সেইখানে দখলে নিয়ে নিয়েছে। এই হলো চীন, ভারত, চীন, পাকিস্তান সীমান্ত সংঘর্ষ। এর প্রেক্ষিতে ভারতের যে ইস্টার্ন রিজনে সবচেয়ে বড় যে তাদের সীমান্ত রয়েছে সেটি বাংলাদেশের সঙ্গে। তো এই বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা যেন না বাড়ে, বাংলাদেশ সীমান্ত যেন চীন ব্যবহার করতে না পারে, পাকিস্তান যেন এটিকে ব্যবহার করতে না পারে, এজন্য চীন এবং যাকে বলা হয় পাকিস্তানের যে সাম্প্রতিক তৎপরতা, তার সঙ্গে এই অঞ্চলে ইসলামিক রাজনীতিকে প্রমোট করার জন্য যেভাবে পাকিস্তান, তুরস্ক, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যেভাবে মদদ দিচ্ছে, তাতে করে ভারতের রীতিমতো পিলে চমকানো শুরু হয়েছে। বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে ভারত যতটা টেনশনে আছে, এর অর্ধেক টেনশনও তারা পাকিস্তানকে নিয়ে নেই। বাংলাদেশকে নিয়ে তারা যত টেনশনে আছে, তার 4 ভাগের 1 ভাগ টেনশনও তাদের যাকে বলা হয় চীন নিয়ে নেই। এর কারণ হলো চীন এবং পাকিস্তানের সাথে যে সীমান্তগুলো, এগুলো বিভিন্ন কারণে সুরক্ষিত। আপনি যদি পাঞ্জাব সীমান্ত ধরেন, সেখানে পূর্ব পাঞ্জাব এবং পশ্চিম পাঞ্জাব, তো সেই জায়গাতে যুদ্ধ হতে পারে, কিন্তু দুই সীমান্তের যে জনগণ, সেই জনগণের মধ্যে এমনিতে একটা সীমারেখা টানা আছে। চীনের সঙ্গে ভারতের যে সীমান্ত রয়েছে, এই সীমান্তগুলো প্রায় সবগুলি মারাত্মক দুর্গম। ফলে ওই দুর্গম এলাকার খবর দিল্লিতে পৌঁছাতে বহু সময় লাগে। কিন্তু বাংলাদেশের সঙ্গে সীমান্তে ভারতের যে 7টি রাজ্য রয়েছে, 7 সিস্টার রয়েছে, এগুলো ঘনবসতিপূর্ণ। এই রাজ্যগুলোর যে রাজনীতির যে অস্থিরতা, এটা অনেক বেশি। আর
বাংলাদেশের সঙ্গে এই সীমান্ত অঞ্চলে যে অবস্থা রয়েছে, এক্ষেত্রে বাংলাদেশে যদি কোনো তৃতীয় শক্তির দ্বারা বাংলাদেশ ইনফ্লুয়েসড হয়, সেটা চীন হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক, পাকিস্তান হোক, তাহলে সেক্ষেত্রে আসলে সীমান্ত যুদ্ধ বা স্থল যুদ্ধে বা গেরিলা যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানোর মতো অবস্থা ভারতের নেই। ভারত এখানে বিমান আক্রমণ করতে পারবে, ভারত এখানে প্যারাটের উপর আক্রমণ করে ঢাকা আক্রমণ চালাতে পারবে, কিন্তু সীমান্তটা দখল হয়ে যাবে এবং সীমান্ত বলে কোনো কিছু থাকবে না। এটা খুব ভারত ভালো করে জানে। এই জন্য ভারত তার সর্বশক্তি নিয়োগ করে বাংলাদেশের সঙ্গে একটা দফা রফা করতে চাচ্ছে। বন্ধু হও তো ভারত, বন্ধু হও, বন্ধু হও তো শেখ হাসিনার মতো বন্ধু হও, বন্ধু হও তো আওয়ামী লীগের মতো বন্ধু হও, তোমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমরা চোখ বুজে থাকব। কিন্তু বন্ধুত্বের কথা মুখে মুখে বলবে আর তলে তলে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করবে, চীনের সঙ্গে ছুটোছুটি করবে, আমেরিকার কাছ থেকে পরামর্শ নেবে, তুরস্কের সঙ্গে বন্ধুত্ব করবে। এই জিনিস হবে না, হবে না, হবে না, নকল আর চলবে না। তো এরকম যে একটা ধ্যান ধারণা দিল্লির যে চাণক্য নীতি, সেই চাণক্য নীতি তারা প্রবল হয়ে গেছে। বাংলাদেশে আপনারা জানেন যে দীনেশ ত্রিবেদী, যাকে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে, পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে। হোয়াট ডাজ ইট মিন? প্রথম ঘটনা হলো যে বাংলাদেশে প্রথম একজন রাষ্ট্রদূতকে এইরকম উঁচু পর্যায়ের পদ পদবি দেওয়া হলো, মানে একদম পূর্ণমন্ত্রী। দ্বিতীয়ত হলো যে এই প্রথম একজন পলিটিশিয়ান, রাজনীতিবিদকে বাংলাদেশের রাষ্ট্রদূত করা হলো। তৃতীয়ত এই ভদ্রলোকের সঙ্গে নরেন্দ্র মোদীর, বিজেপির একদম হাই কমান্ডের, যদি আপনি বিজেপির একদম টপ 5 ধরেন, প্রথম 5 জন শীর্ষ ব্যক্তিত্ব, তাদের সঙ্গে এদের মানে বর্তমান যে দীনেশ ত্রিবেদী রয়েছে তার একেবারে 1-to-1 সম্পর্ক। তো তাকে যখনই বাংলাদেশে এত বড় মর্যাদা দিয়ে নিয়োগ করা হলো, ইট মিনস বাংলাদেশের প্রতিটি বিষয় এখন দিল্লি সরাসরি, আরো স্পষ্ট করে বললে নরেন্দ্র মোদী সরাসরি এটি তদারক করছেন বা করবেন। সাধারণত একজন রাষ্ট্রদূত বাংলাদেশে যারা ছিলেন ইতিপূর্বে, কেউ জয়েন্ট সেক্রেটারি ছিলেন, কেউ এডিশনাল সেক্রেটারি ছিলেন, তো তারা পররাষ্ট্র সচিবকে রিপোর্ট করতেন। প্রথমত বাংলাদেশ ডেস্ক বা এশিয়া ডেস্ককে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড়, তো এখানে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা ডেস্ক আছে, সেই ডেস্কে তারা রিপোর্ট করতেন। ডেস্ক থেকে সেটা এশিয়া ডেস্কে যেত, এশিয়া ডেস্ক থেকে সেটা পররাষ্ট্র সচিবের দপ্তরে যেত, তারপর পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তো অনেক পরের ব্যাপার। কিন্তু দীনেশ ত্রিবেদীকে যে পদ পদবি দেওয়া হলো, তিনি তো এই যে এখানকার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড তো ইন পার্সন, মানে যেগুলো কূটনৈতিক, যেটা ডিপ্লোম্যাটিক যে চ্যানেলগুলো রয়েছে, সেই চ্যানেলে ভারতীয় দূতাবাসের যত কর্মকাণ্ড জায়গা মতো চলে যাবে। যেমন ভারতীয় দূতাবাসে রয়্যাল লোক আছে, তো তিনি তার রিপোর্ট, যিনি রয়্যাল স্টেশন চিফ রয়েছেন বাংলাদেশে, তিনি তার স্টেশন চিফের কাছে দেবেন। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোক আছে, এখানে ভারতের অন্য গোয়েন্দা সংস্থাগুলোর লোক আছে, তারা স্ব বিভাগে দিবেন। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোক আছে, তারপর এখানে যাকে বলা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের লোক আছে, যারা মানে এখানে ধরুন এদের অনেকের উপাধি বিজনেস ম্যানেজার, বিজনেস অ্যাটাশে, কমার্শিয়াল অ্যাটাশে, কমার্শিয়াল মিনিস্টার, এরকম পদ পদবি থাকে বিভিন্ন দূতাবাসে। তারপর এখানে তথ্য মন্ত্রণালয়ের লোক আছে। তো যারা যার ডিপার্টমেন্টে এই বাংলাদেশ সম্পর্কে তাদের যে প্রতিবেদন সেটার দায় দিবেন, জমা দিবেন, এটা হলো স্বাভাবিক। কিন্তু রাষ্ট্রদূত
তার যে কতগুলো স্পেশাল অ্যাসাইনমেন্ট থাকে এবং আছে, কখনো কখনো ইন জেনারেল যেখানে খুব গুরুত্বপূর্ণ নয় সেখানে একটা ফরম্যাট থাকে যে একটা রাষ্ট্রদূত এই কাজ করবে নিয়মিত, মাসে, সপ্তাহে, 6 মাসে, 3 মাসে। তো সেই কাজগুলো দীনেশ ত্রিবেদী করবেন। তার সঙ্গে সঙ্গে তাকে যে স্পেশাল অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে, যে অ্যাসাইনমেন্টের কারণে তার পদ পদবী মন্ত্রী পদমর্যাদায় উঠে গেছে, আর যে অ্যাসাইনমেন্টের কারণে তিনি এখন বাংলাদেশে এবং দিল্লিতে অত্যন্ত আলোচিত ব্যক্তিত্ব। তো কাজেই তার সেই যে রিপোর্টগুলো তিনি এখন সরাসরি নরেন্দ্র মোদীকে দিবেন। এর কারণ হলো একজন মন্ত্রী হিসাবে, এই যে তিনি একজন পূর্ণমন্ত্রী, তিনি তো আরেকজন মন্ত্রীর কাছে নিজেকে দায়বদ্ধ করতে পারেন না। তিনি যদি প্রতিমন্ত্রী হতেন সেক্ষেত্রে জয়শঙ্কর যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন তার কাছে তিনি রিপোর্ট দিতেন, কিন্তু তিনি তো একদম পূর্ণমন্ত্রী। কাজেই পূর্ণমন্ত্রী তিনি দায়বদ্ধ থাকবেন ক্যাবিনেটের কাছে, ক্যাবিনেট দায়বদ্ধ থাকবে পার্লামেন্টের কাছে। এই তো এখন সেই ক্যাবিনেটের কাছে তিনি, আবার ক্যাবিনেট দায়বদ্ধ থাকবে প্রধানমন্ত্রীর কাছে। তো তিনি অর্থাৎ বাংলাদেশের যিনি দীনেশ ত্রিবেদী, তিনি বাংলাদেশের যা কিছু আছে এখন সরাসরি তিনি রাষ্ট্রীয় ব্যাপারে নরেন্দ্র মোদীর সাথে যোগাযোগ করবেন। আর ভারতীয় পার্লামেন্ট তার যে রুলস অফ প্রসিডিউরস রয়েছে সেগুলো এবং নরেন্দ্র মোদীর যে ইনহারেন্ট পাওয়ারগুলো রয়েছে, এই যেমন যুদ্ধ ঘোষণা করা, কোনো একটা দেশের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, এই বিষয়গুলো তার যেমন ইনহারেন্ট পাওয়ার আছে, তার সঙ্গে সঙ্গে গত 3টি টার্মে পরপর ক্ষমতায় থাকার কারণে অটোমেটিক্যালি তিনি ভারতের রাজনীতিতে অনেকটা পণ্ডিত জওহরলাল নেহেরুর মতো প্রভাবশালী হয়ে পড়েছেন। তো কাজেই এই যে তার নজর বাংলাদেশের উপর পড়েছে, আগেও বাংলাদেশের উপর নজর ছিল, কিন্তু ইদানিং আপনি দেখবেন যে নরেন্দ্র মোদী এই গত 2 বছর ধরে বাংলাদেশের ব্যাপারে কোনো টু শব্দ করছেন না। যখন একজন লোক অহরহ কথা বলেন, সেই মানুষটি যখন চুপচাপ থাকেন, ধরে নেবেন দেয়ার আর সামথিং ডেঞ্জারাস বিহাইন্ড দ্য সিনারিও। সে প্রস্তুতি নিচ্ছে, সে এমন কিছু করছে যে এইগুলো আমরা কল্পনা করতে পারছি না। তিনি ঘন ঘন দিল্লিতে থেকে কলকাতাতে আসছেন, ঘন ঘন আসাম আসছেন, ত্রিপুরা আসছেন, ঘন ঘন শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন বা শেখ হাসিনাকে তার বাসায় দাওয়াত দিচ্ছেন। এরকম পাইকারি হেরা আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদেরকে ভারতে তিনি আশ্রয় দিচ্ছেন এবং বাংলাদেশের পক্ষে তার স্বার্থের পক্ষে যত রকম ইন্টারন্যাশনাল লবিং আছে সেই লবিং গুলো তারা করছেন। বিশেষ করে আমেরিকার সঙ্গে তাদের যে লবিংটা, সেই লবিংয়ে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বটি ঘোচানোর জন্য নরেন্দ্র মোদী এখন প্রাণান্ত চেষ্টা করছেন। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময়টিতে শুধুমাত্র ইরান এবং ইসরায়েল কিংবা ইরান এবং আমেরিকার মধ্যে এই বিষয়টা সীমাবদ্ধ নেই। আমেরিকা প্রাণান্ত চেষ্টা করছে ইরানের সাথে সম্পর্কটি স্থাপন করার জন্য, একটা চুক্তি করার জন্য, কিন্তু ইরান এখানে 2টো শর্ত দিয়েছে। একটা হলো ইসরায়েল, আর একটা হলো লেবানন। অর্থাৎ এই যুদ্ধটা শুরু হয়েছে ইসরায়েলকে কেন্দ্র করে, আর যুদ্ধটা বিস্তৃত হয়েছে লেবাননকে কেন্দ্র করে। কাজে সেই লেবানন এবং ইসরায়েলকে যদি নিবৃত্ত করা না হয় তাহলে আমেরিকার সঙ্গে কোন চুক্তি তাদের কাছে কোনো ফ্রুটফুল ইভেন্ট মনে হবে না। একইভাবে বাংলাদেশের যে কোনো বিষয় এখন নরেন্দ্র মোদী কেবলই মাত্র কান্ট্রি টু কান্ট্রি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, পার্সন টু পার্সন এই নেগোসিয়েশনে আসছেন না। তারা এখন বাংলাদেশের সাথে যে নেগোসিয়েশন করতে চাচ্ছেন সেই নেগোসিয়েশনের মধ্যে তারা আওয়ামী লীগকে রাখতে চাচ্ছেন, তারা হাসানুল্লাহ ইনুকে রাখতে চাচ্ছেন, রাশেদ খান মেননকে রাখতে চাচ্ছেন, শেখ হাসিনাকে রাখতে চাচ্ছেন। এর ফলে বাংলাদেশ ভারত যে সম্পর্কটি একটি অতীতের যে কোনো সময়ের চাইতে এটি জটিল, কুটিল এবং দুর্বিসহ এবং দুর্বহ এটি হয়ে পড়েছে।
আর সেই দুর্বোধ্য দুর্বিষহ যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে বাংলাদেশে একজন ভারতীয় মন্ত্রী পূর্ণকালীন সময় নিয়ে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। কি বুঝলেন? কোথায় যাচ্ছে রাজনীতি? কি ঘটতে যাচ্ছে আমাদের দেশে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।